আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ সংবাদ প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে বেশ বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার ইলিয়াস হোসেন, ছাত্রনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রকাশ্য অভিযোগ এনেছেন। আমরা আজ এই দাবিগুলোরই একটি নিরপেক্ষ এবং বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরব। ইলিয়াস হোসেনের মূল দাবিটি যদি এক কথায় বলি, তাহলে সেটি হল দুর্নীতি, অনিয়ম এবং অর্থ আত্মসাতের এক বিশাল অভিযোগ। এখানে শুরুতেই বলে রাখা ভালো, আমরা কিন্তু কোনো পক্ষ নিচ্ছি না বা সোর্সে ব্যবহার করা উত্তপ্ত ভাষাগুলোকে সমর্থনও করছি না। আমাদের মূল উদ্দেশ্য হল সোর্স ম্যাটেরিয়ালে ঠিক কী দাবি করা হয়েছে তা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তুলে ধরা। এতে করে এই অভিযোগের বিশালতা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে। আজকের এই ইনভেস্টিগেটিভ রিপোর্টের রোডম্যাপ হিসেবে আমরা মোট 5টি ফাইল নিয়ে কথা বলবো। 1. আর্থিক অসদাচরণের দাবি। 2. 5ই আগস্ট পরবর্তী কার্যকলাপ। 3. কথিত রাজনৈতিক সম্পর্ক। 4. বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সংযোগ। এবং 5. তৌহিদ আফ্রিদিকে নিয়ে করা একটি ব্রেকিং দাবি। ফাইল 1. আর্থিক অসদাচরণের দাবি। এখানে আমরা মূলত প্রবাসী এবং দেশীয় তহবিলের ব্যবস্থাপনা নিয়ে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখব। সোর্সের দাবি অনুযায়ী ভিপি নিউর নিয়মিতভাবেই যুক্তরাষ্ট্র, কাতার এবং দুবাইয়ের মতো দেশ থেকে প্রবাসী দাতাদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং বা বিকাশের মাধ্যমে অর্থ সংগ্রহ করতেন। কিন্তু মূল অভিযোগের জায়গাটা হল দলের অর্থ কমিটির কাছে এই ফান্ডের কোনো স্বচ্ছ অডিট বা নথিপত্র নাকি কখনোই দেওয়া হয়নি। আর দলের ভেতরেই এই স্বচ্ছতার অভাব নিয়ে বহু প্রশ্ন উঠেছে বলে দাবি করা হচ্ছে। এই $2,500 সংখ্যাটি আসলে একটি সুনির্দিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত করছে। ইলিয়াস হোসেন দাবি করেছেন যে একবার যুক্তরাষ্ট্র থেকে $2,500 একটি বড় অনুদান পাঠানো হয়েছিল দলের কাজের জন্য, কিন্তু অভিযোগকারীর মতে এ অর্থটি রাজনৈতিক কর্মকাণ্ডের বদলে নূরের পরিবারের ব্যক্তিগত হাসপাতালের বিল মেটাতে ব্যবহার করা হয়েছিল। পুরো আর্থিক অভিযোগের একটি তুলনামূলক চিত্র যদি আমরা দেখি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। একদিকে যেমন প্রবাসী অনুদানগুলোর হিসাব না দেওয়ার অভিযোগ রয়েছে, অন্যদিকে গলাচিপায় একটি সংবর্ধনা অনুষ্ঠানের কথাও বলা হয়েছে। দাবি করা হচ্ছে সেখানকার তৎকালীন ইউএনওর কাছ থেকে প্রায় ৭৩ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। এর সাথেই যুক্ত হয়েছে ব্যক্তিগত বিলাসবহুল খরচের দাবি, যেমন ধরুন এক রাতের একটি সফরের জন্য শুধুমাত্র নূরের থাকার সুবিধার্থে নাকি নতুন এসি কেনা হয়েছিল। অর্থাৎ অভিযোগকারীর মূল পয়েন্ট হল দেশি এবং বিদেশি উভয় ক্ষেত্রে একটি বড় আকারের আর্থিক অব্যবস্থাপনা হয়েছে। এবার যাচ্ছে ফাইল 2-এ 5ই আগস্ট পরবর্তী কার্যক্রম, যেখানে মূলত ভয়ভিত্তি প্রদর্শন এবং মব জাস্টিসের মতো গুরুতর অভিযোগগুলো রয়েছে। 5ই আগস্টের পর পরিবর্তনের পর ঠিক কী ঘটেছিল? দাবি করা হচ্ছে যে নূর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে বিশাল জনতা বা মব নিয়ে গিয়ে রাজনৈতিক নিয়োগের দাবি করেন। এর কয়েক মিনিটের মধ্যেই তাজুল ইসলাম তা প্রত্যাখ্যান করে তাদের 2 মিনিটের মধ্যে বের হয়ে যাওয়ার আলটিমেটাম দেন। এর কয়েকদিন পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিএসের কাছে মেডিকেল সাপ্লাইয়ের কন্ট্রাক্ট দাবি করা হয়, আর তিনি যখন সেটা প্রত্যাখ্যান করেন, অভিযোগ অনুযায়ী পরবর্তী সপ্তাহগুলোতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বা দুদকের সামনে মব নিয়ে গিয়ে প্রতিশোধমূলক বিক্ষোভের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিএস সম্পর্কে সোর্সে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হয়েছে। তিনি রাশিয়া থেকে পড়াশোনা করা একজন ডাক্তার এবং জুলাইয়ের আন্দোলনে আহত বহু মানুষকে তিনি চিকিৎসা সেবা দিয়েছিলেন। অভিযোগকারীর দাবি, এই ডাক্তার যখন সাপ্লাইয়ের কন্ট্রাক্ট দিতে অস্বীকৃতি জানান, ঠিক তখনই তাকে টার্গেট করে নূরের নির্দেশে দুদকের সামনে মব লেলিয়ে দেওয়া হয়। আর এই বিষয়টি পুরো ঘটনাকে আরও বেশি সেন্সিটিভ করে তুলেছে। ফাইল 3, কথিত রাজনৈতিক সম্পর্ক, মূলত আওয়ামী লীগের সাথে গোপন কানেকশনের দাবি। এখানে বেশ বড় একটি বৈপরীত্য দেখা যাচ্ছে। একদিকে ভিপি নূরের সবার পরিচিত রূপ, যিনি একজন কট্টর আওয়ামী লীগ বিরোধী এবং প্রতিবাদী ছাত্র আন্দোলনের নেতা, কিন্তু অন্যদিকে ইলিয়াস হোসেনের দাবি একেবারে ভিন্ন। তিনি বলছেন নূরের পুরো পরিবারই নাকি গভীরভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল এবং নূরের ভেতরে ভেতরে দলটির সাথে একটি গোপন আঁতাত ছিল। এই দাবির পক্ষে প্রমাণ হিসেবে সোর্সে একটি নির্দিষ্ট উক্তি তুলে ধরা হয়েছে।
দাবি করা হয় ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর গণভবনে গিয়ে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ভিপি নূর প্রকাশ্যে বলেছিলেন যে তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর মধ্যে নিজের মৃত মায়ের চেহারা দেখতে পান। ইলিয়াস হোসাইনের মতে এটি কোনো সাধারণ আবেগপ্রবণ মন্তব্য ছিল না, বরং এটি তার আসল রাজনৈতিক আনুগত্যের অকাট্য প্রমাণ। অবশ্যই প্রতিটি ঘটনারই একটি পাল্টা দিক থাকে। সোর্সে উল্লেখ করা হয়েছে যে নূরের তরফ থেকে বলা হয় তাকে এবং তার বাবাকে হুমকি দিয়ে জোরপূর্বক গণভবনের ওই অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছিল। তবে ইলিয়াস হোসাইন এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার যুক্তি হল নূরের বাবা শেষ সময় তার সাথে থাকতেনই না, তাই ব্ল্যাকমেইল করার বা চাপ প্রয়োগের এই তত্ত্বটি একেবারেই ভিত্তিহীন। ফাইল ৪, বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সংযোগের দাবি। এখানে মূলত র এবং মোসাদ কানেকশন নিয়ে চাঞ্চল্যকর কথা বলা হয়েছে। এখানে আন্তর্জাতিক পর্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ আনা হয়েছে। দাবি করা হচ্ছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে নূরের দীর্ঘমেয়াদী এবং চলমান সম্পর্ক রয়েছে। এমনকি দলে বিপ্লব কুমার পোদ্দার নামের এক ব্যক্তিকে রয়ের এজেন্ট হিসেবে ঢুকানো হয়েছে বলেও অভিযোগ করা হয়। আরও দাবি করা হয়েছে যে রেজা কিবরিয়ার মতো ভারত বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বকে সুকৌশলে দল থেকে সরিয়ে দেওয়া এবং মোসাদ সংশ্লিষ্ট মেন্দি সাফাদির সাথে গোপন বৈঠক করা, এর সবই নাকি বিদেশি শক্তির ইশারায় করা হয়েছে, যার উদ্দেশ্য ছিল দলের মূল লক্ষ্যকে ব্যাহত করা। এই গোপন বৈঠকের ব্যাপারে সোর্সে একটি সুনির্দিষ্ট ঘটনা তুলে ধরা হয়েছে। দলের একজন রাজনৈতিক ডোনার দাবি করেছেন যে তিনি এবং নূর একসাথে মক্কায় ওমরা করতে যাওয়ার কথা ছিল, কিন্তু নূর তাকে মক্কায় পাঠিয়ে দিয়ে নিজে গোপনে কাতার এবং দুবাই চলে যান। কেন? অভিযোগ হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোর সাথে গোপন বৈঠক করতে। এই ঘটনাটি নূরের উদ্দেশ্য এবং তার রাজনৈতিক স্বচ্ছতা নিয়ে অনেক বড় প্রশ্ন তৈরি করেছে। ফাইল ৫, ব্রেকিং আপডেট। এখানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তৌহিদ আফ্রিদির পলায়ন নিয়ে একটি নতুন দাবি করা হয়েছে। সোর্স ভিডিওর একেবারে শেষের দিকের এই দাবিটি বেশ চমকে দেওয়ার মতো। বলা হচ্ছে ভিপি নূর অতি সম্প্রতি তৌহিদ আফ্রিদির একটি গোপন জামিনের ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, আর্থিক লাভের বিনিময়ে তাকে অত্যন্ত সুকৌশলে দেশের বাইরে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগও আনা হয়েছে। এটি এমন একটি দাবি যা যদি সত্যি প্রমাণিত হয় তবে রাজনৈতিক এবং আইনি অঙ্গনে এর খুব বড় ধরনের প্রভাব পড়বে। সব শেষে যাচাইয়ের অপেক্ষায় থাকা এই দাবিগুলো নিয়ে একটি কথা বলা খুব জরুরি। এতক্ষণ যে তথ্যগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলো একটি নির্দিষ্ট সোর্স থেকে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একতরফা অভিযোগ। এই দাবিগুলো এখনও আইনি বা সামাজিকভাবে যাচাই করা হয়নি এবং সত্যতা প্রমাণের জন্য এগুলো এখনও গভীর আইনি পর্যালোচনার অপেক্ষায় রয়েছে। তাহলে সবার কাছে এখন একটি বড় প্রশ্ন থেকে যায়, এই ভারী অভিযোগগুলো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঠিক কতটা প্রভাব ফেলবে? এটি কি নতুন কোনো মেরুকরণ তৈরি করবে নাকি পুরোটাই রাজনৈতিক বাগাড়ম্বর হিসেবে থেকে যাবে? আজকের এই বিশেষ প্রতিবেদনটি এ পর্যন্তই। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সচেতন থাকুন, খবরের সাথে থাকুন এবং আসসালামু আলাইকুম।